দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সঙ্গে আছে মাহফুজ মিশু। দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। রবি থেকে বৃহস্পতিবার 5 কর্মদিবসে রাত 11টায় সরাসরি যমুনা টেলিভিশন স্টুডিও থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও আপনি দেখতে পারেন অনুষ্ঠানে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সদ্য বিদায়ী সাবেক প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং ডেইলি ওয়াদার সম্পাদক সাংবাদিক জনাব শফিকুল আলম। শফিক ভাই, স্বাগত আপনাকে। আছেন কলামিস্ট ও সাংবাদিক জনাব মাহবুব কামাল। আপনাকেও স্বাগত। এবং আছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট শাহেদ আলম, আপনাকেও স্বাগত। 3 জন সাংবাদিককে নিয়ে আজকে বসছি। শফিক ভাই, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, আপনার পত্রিকার একটি খবর, বাংলাদেশের একটি জেলা চট্টগ্রাম, সেটির ডিসি হওয়ার জন্য একজন 70 কোটি টাকা দিয়েছে এবং সেটার একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপনারা হাজির করেছেন। ফলে হয়তো একটা ডিসি খবর আমরা জানলাম, এটিই কি একক ঘটনা? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শফিক ভাই, আমি জানি না এই প্রশ্নটা আপনি পছন্দ করবেন কিনা, এই প্রবণতা নিশ্চয়ই শুধু এখন হচ্ছে না, এটা দীর্ঘদিনের সম্ভবত একটা প্রবণতা। ফলে এই অবস্থা থেকে উত্তরণের জন্যই এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, 5 আগস্ট হলো, তারপরে এতগুলো সংস্কার কমিশন হলো, দিনের পর দিন সব রাজনীতিবিদরা এক হয়ে মিটিং বৈঠক করলো, চা খাইলো, ঐক্যমত হইলো, জুলাই সনদ হলো। তাহলে আসলে সংস্কারটা কোথায় গেল? না, কিছু কিছু জিনিস আসলে সংস্কার দিয়েও যে আপনি এটা তো পোস্টিংয়ের বিষয়, অ্যান্ড পোস্টিংটা পুরোপুরি জুরিসডিকশন হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন আসে সেই অ্যাডমিনিস্ট্রেশনে। এবং এই প্রাইস পোস্টিংয়ের ক্ষেত্রে সবসময় এক ধরনের এই সংখ্যাটা থাকে যে এর মধ্যেই কোনো লেনদেন হচ্ছে কিনা। এখন খুব লো লেভেলের পোস্টিংয়ের ক্ষেত্রে হয়। সাব রেজিস্ট্রারদের পোস্টিং নিয়ে তো অনেক গল্প আছে যে একে এইখান থেকে নড়াচড়া করলেই হয়। ইভেন আপনি পুলিশের একদম আমরা যেটা জেনেছি যে ইভেন সাব ইন্সপেক্টর, সে হয়তো দূরের কোনো একটা থানায় আছে, সে হয়তো সিআইডিতে আসতে চায়, এমন একটা জায়গায় যে জায়গাটায় ধরেন হি ক্যান মেক এ লট অফ মানি। তো এই জিনিসগুলো আসলে সত্যি কথা এটা আপনি কতটা রিফর্ম দিয়ে করতে পারবেন, এটা অনেকটা হচ্ছে যে যারা যে গভর্নমেন্টে আসে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকুমেন্টের উপরে নির্ভর করে। আপনার প্রশাসনের সময় এরকম ছিল আপনাদের সময়? এটা তো আপনারা দেখবেন, আমার তো মনে হয় না ছিল কিনা, আমার মনে হয় না। কিন্তু এগেন আমি কি আমার ছোট ভাইরে যে আমি এটা করি নাই, বা আমার ভাই দুলা ভাইকে এটা করি নাই, বা আমি এটা এইগুলো জিনিসগুলো খুবই মানে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, এটা পৃথিবীর যে কোনো জায়গায় এইটা মাইক্রো ম্যানেজ করা তো টাফ। এখানে আপনি ধরেন আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আমি সেট অফ রিফর্মস আনলাম যে এইভাবে এই পোস্টিংগুলো হবে, কিন্তু সবসময় তো ওই রিফর্মে চলে না। তো কিন্তু আপনার মনে আছে ডিসিএসপি ইলেকশনের আগে একটা ফিট লিস্ট করে লটারির মাধ্যমে করার একটা আমি বলতে প্রস্তাব পারি ছিল? এটা একদম মোস্ট ফেয়ার হয়েছে এবং প্রফেসর ইউনূস নিজে লটারিগুলো করেছেন। আচ্ছা। উনি দাঁড়িয়ে থেকে নিজে, আমরা দেখেছি, উনি লটারি করে উনি বলেছেন যে এইখানে আপনি, এই জন্য আপনি দেখেন এবারে ইলেকশনে কেউ কিন্তু একটা কমপ্লেন করতে পারেনি। আমার মতে এই ইলেকশনটা ছিল ফেয়ারেস্ট ইলেকশন। আপনি ডিসি, এসপি, ইউএনও এবং ওসি, এই 4টা জায়গা তো খুবই খুবই মানে ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে এরাই ইলেকশনটা করে, ঠিক না? এই জায়গাগুলো ঠিক করা কি। কিন্তু যখনই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, যে গভর্নমেন্টই আসুক না কেন, সে তো চায় যে কি কি পজিশনে, যে সমস্ত জায়গায় তার রিয়েল পারফরমেন্স দেখানো উচিত, সে যায় তার লোকগুলো এখানে থাকুক, এবং এটা অন্যায়ও না। না, কিন্তু তার লোক থাকতে হলে তাকে 70 কোটি টাকা দিতে হবে কেন? এটা দেখেন আমেরিকা, মানে যে আমার লোক, মানে যিনি অরিজিনালি বিএনপির লোক, তার টাকা দিয়ে এখানে যেতে হবে না, তিনি টাকা দিবেন কেন? এটাই স্যাড পার্ট। কিন্তু অনেকে ভাবেন যে না এখানে পলিটিসাইজেশন। আমি যদি আমার পলিটিক্যাল বিলিফের সাথে যে যায়, তাকে যদি আমি একটা কি পোস্টে রাখি, সেটা আমার কাজ করার জন্য সুবিধা হয়। আমেরিকা এটা আছে, এবং তাতে রাষ্ট্রেরও সুবিধা হয়। অনেক দেশে এটা আছে, এটা আমি খুব দেখি না। বাট অবশ্যই যদি এটার পিছনে যদি দেখা যায় যে না আমি কাউকে টাকা দিয়ে এই কাজটা করাচ্ছি, অবভিয়াসলি। জি, মাহবুব কামাল, আপনি শফিকুল আলমের ব্যাখ্যায় কতখানি সন্তুষ্ট সেটা একটু শুনতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসনের নিয়োগ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা, কিন্তু কেউ যদি টাকা দিয়ে এখনো হয়, এবং এখনো বলছে এই কারণেই যে একটা দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা গিয়েছি,
বা যেতে হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে, তাহলে সেই সংস্কার প্রক্রিয়া নিয়ে নানা সময় আপনারা কেউ কেউ প্রশ্ন তুলেন, ফলে সেই প্রশ্ন তোলার আরেকটা সুযোগ বা হাতিয়ারও আসলো কিনা হাতে? থ্যাংক ইউ। প্রথমে শহীদ ভাইয়ের এই কথাটা আমি একটু রেফুট করি, সেটা হচ্ছে যে ফেয়ারেস্ট ইলেকশন অ্যাকচুয়ালি হয়েছে 91-এ আপনি যদি বলেন, এবং বিচারপতি শাহাবুদ্দিনের ওই 3 মাস পসিবলি দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন আওয়ার 54 ইয়ার্স হিস্ট্রি। 54 বছর ইতিহাসে ওই 3 মাস সবচেয়ে ভালো সময় কাটছে আমাদের, এবং ইট ওয়াজ দ্য ফেয়ারেস্ট ইলেকশন। আমি এটা মনে করি না, কেননা ইন্টারন্যাশনাল মনিটররা বলেন যে 2026-এর ইলেকশনটা ফেয়ার। শহীদ ভাই শুনেন, মানে the most dangerous blindness is believing that my perspective is the reality. ঠিক আছে, আমি তো ইন্টারন্যাশনাল মনিটরের কথা বলছি, আমার পার্সপেক্টিভটাই রিয়ালিটি, আর বাইরে রিয়ালিটি নাই। এটা মোস্ট ডেঞ্জারাস আর কি, ব্লাইন্ডনেস। আমি প্রথমে শুরু করি একটু একাডেমিক হই, কেন জানি আমি কথা বলতে গেলে একটু কোট ব্যবহার করি। সেটা ডেসমন্ড টুটুর একটা কোট। উনি বলতেছেন যে, আপনি জানেন ডেসমন্ড টুটু ইজ দ্য ফার্স্ট আফ্রিকান ব্ল্যাক টু বি দ্য আর্ক বিশপ অফ কেপ টাউন। উনি বলতেছেন যে মিশনারিরা যখন আফ্রিকায় আসলো তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের ছিল জমি। ওরা আমাদের প্রার্থনা করতে বললেন, আমরা প্রার্থনা করতে লাগলাম, চোখ খুলে দেখি প্রার্থনা শেষে বাইবেল চলে এসেছে আমাদের হাতে, আমাদের জমি চলে গেছে তাদের হাতে। 5th অগাস্টে যারা আন্দোলনকারী জুলাই যোদ্ধা, তাদের মুখে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা, আর সাধারণ মানুষের কাছে ছিল প্রচলিত সমাজ। ঠিক আছে, 2 বছর পর আমরা দেখতেছি পরিবর্তনের আকাঙ্ক্ষাটা চলে আসে সাধারণ মানুষের কাছে, আর প্রচলিত সমাজ চলে গেছে তাদের কাছে। ইউ আন্ডারস্ট্যান্ড? এবং নাথিং চেঞ্জ। আপনার 17 বছরের যে সমাজ আমরা দেখছি, এই সমাজের মিনিমাম কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো ক্ষেত্রে বাড়ছে। যেমন বাড়ছে হচ্ছে আপনার, যেমন ধরেন মবক্রেসি, না? মবক্রেসি ওই 17 বছরে ছিল, অফকোর্স ছিল, কিন্তু এই ইউনূস সাহেবের 18 মাস যেভাবে মবক্রেসি চর্চা করা হয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এনকারেজ করা হয়েছে, সেই কারণে মবক্রেসিতে দেখেন এইটার কন্টিনিউশন চলছে। আপনি যে একটু টপিকে থাকেন, ধরেন ডিসি নিয়োগে আগেও টাকা লাগতো, এটা আমরা জানতাম বুঝতাম, কিন্তু 70 কোটি টাকা, মানে অনেক ডিসি এরকম হয় যে ডিসিকে 6 মাস পরে সরকার সরিয়ে দিতে পারে। না, এইটা যে মানে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য এবং ওটার কি বলে পদোন্নতি বাণিজ্য, হ্যাঁ, এইটা তো আমাদের মানে কি সব আমলের একটা সিনড্রোম। ঠিক আছে, এখন সোশ্যাল ডিনামিক্সটা এরকম হয়ে গেছে যে এই পর্যায়ে এসে আপনার এই পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি সব কিছু কিন্তু বাড়তেছে। আপনি সোসাইটি যত আগের দিকে সামনের দিকে যাবে, সোশ্যাল ডিনামিক্স ততই জটিল হইতে থাকবে এবং ততই সব কিছু বাড়তে থাকবে। হ্যাঁ, আমরা গ্রাফ কিন্তু আপনি যদি ভাবেন যে না গ্রাফটা আপনি অন্য দিকে যাবে, হবে না, কিন্তু এই ডিনামিক্সের কারণে এটা হবে, এটা নিজস্ব শক্তিতেই হবে। এবং সব কিছুতে দেখেন মানে যেগুলো আগে ছিল যেরকম, তার চেয়ে এটার পরিমাণ বাড়ছে। হ্যাঁ, এবং এইটার জন্য আমি বলবো মূল্যস্ফীতির মতোই আর কি। হ্যাঁ, মূল্যস্ফীতির মতো। শহীদ ভাই কিছু মনে করেন না, এই 18 মাসের যে রুল না ডক্টর ইউনূসের, যেইটা টেক ওভার করছেন তারেক জিয়া, আই ফিল পিটি ফর তারেক রহমান। যে রাষ্ট্র উনি দখল করছেন, মানে দখল তো না, উনি টেক ওভার করছেন বাই এন ইলেকশন, এইটা মানে একটা টক্সিক সমাজ দিয়ে গেছেন না ইউনূস সাহেব। এবং মানে এমন একটা সমাজ যেখানে মানে কি বলবো, এটা একটা মানে এই কন্টিনিউশন চলতে থাকবে। আমি কিন্তু ইলেকশনের আগে বলতেছিলাম যে এটা যদি আমরা মনে করি যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলেই সব কিছু শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ সোসাইটির কিছু নেগেটিভ গুণগত পরিবর্তন হয়ে গেছে, এমন কত, যেমন কালচারাল ডিজেনারেশন, না কালচার, এই যে গালি ধরেন না, এটা তো ইউনূস সাহেবের আমরা তো শেখ হাসিনার আমলে কোনো গালি টালি দেখি নেই, সবই দেখছি কিন্তু গালি দেখি নেই। শেখ হাসিনার আমলে আমরা দেখছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, এখন আমরা দেখতেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতেছে পাবলিক। অর্থাৎ এটা আরো ভয়ঙ্কর। আপনি দুটোই ভয়ঙ্কর, কোনটা না, এইটা বেশি ভয়ঙ্কর। কারণটা হচ্ছে এটা বেশি ভয়ঙ্কর কেন, এইটা তো আপনার মানে 18 কোটি লোকের মধ্যে ছড়াই গেছে, আর আইন শৃঙ্খলা বাহিনী তো কয়েক লাখ, তাই না? এবং মানে
কি বলে যে আপনি ওইটা থামাইতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর গভর্নমেন্ট অর্ডার দিয়ে দেবে যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা শেষ, এটা এখানেই শেষ। কিন্তু আপনি পাবলিক লেভেলের যে ব্যবক্রেসি এক্সট্রা, এটা তো আপনি থামাইতে পারবেন আপনি না। পুরো সমাজতত্ত্বের একটা পরিবর্তনের কথা বলছেন শাহেদ আলম। আপনার মনে আছে নিশ্চয়ই 5 আগস্টের পরে প্রথম যখন ডিসিদেরকে পদায়ন করা হচ্ছে তখন একটা এরকম গুঞ্জন এসেছিল, সেটির জন্য একটি তদন্ত কমিটিও করা হয়েছিল 3 জন উপদেষ্টার সমন্বয়ে। শফিক ভাইয়েরও ভালো মতো মনে থাকার কথা। শফিক ভাই তখন কেবল জয়েন করার আগেরই ঘটনা, সম্ভবত 1 দিন বা 2 দিন আগের। সেই তদন্ত প্রতিবেদন এখন আলোর মুখ দেখেছে কিনা আমি জানতে পারিনি, এটা আমার ব্যর্থতা হতে পারে। ফলে এই যে 70 কোটি টাকার ধারাবাহিকতা, সেইটা কি হঠাৎ করে আসলো বিএনপি সরকারের সময়, নাকি এটাও উত্তরাধিকার সূত্রে পাওয়া? ওকে, মানে আমি আপনাদের আলোচনা শুনছিলাম, আর আমার কাছে খুব আয়রনি মনে হচ্ছিল আর কি। আয়রনিটা এই যে ঘটনার রিপোর্ট এমনভাবে হয়েছে যেটা এই সরকারের আমলের ঘটনা। কেউ ক্লারিফিকেশন দেয় নাই, না প্রতিবেদক না এই পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় শফিক ভাই। স্পষ্টই এটা লেখা আছে, দ্য ট্রানজ্যাকশন ট্রেইল স্টার্টেড লাস্ট ইয়ার নভেম্বর 25 সালের নভেম্বরে। কি তারেক রহমানের সরকার, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, না আসিফ মাহমুদের স্থানীয় সরকার মন্ত্রণালয় ক্ষমতায় ছিল? কিন্তু পদায়নটা তো আমাদের সময় হয়নি। আমি বলছি ট্রেইলটা পদায়ন হয়েছে, আপনি বললেন, এবং এখানে আপনার রিপোর্টে স্পষ্ট আছে যে মানে টাকা আমি শেষ করি, দিস ইজ আইরনি। এই রিপোর্টে স্পষ্ট আছে যে এই ডকুমেন্টস, যে চেক সাইন করা অফার করা হয়েছে, এটা এস্টাবলিশড হয় নাই যে এইটার বিনিময়ে নিয়োগটা হয়েছে। আচ্ছা, নিয়োগ যেহেতু হয়েছে, কিন্তু এই নিয়োগটা মানে রিপোর্ট বলছে যে ওই লেনদেনের পরীক্ষাতে যে রিপোর্ট হয়েছে এমনটা এস্টাবলিশ করা যায় নাই। কিন্তু এটাও তো ঠিক, এই লেনদেনটা তারেক রহমানের গভর্নমেন্টের আমলে হয় না, ইনিশিয়েট হয় নাই, এটা হয়েছে নভেম্বরে। তার দায় আমি শফিক ভাইকে দায় দিচ্ছি না, কারণ উনি তো এই গভর্নমেন্ট, মানে উনি তো ডিসিশন মেকিংয়ে ছিলেন না, কিন্তু পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট তখন স্টার্টেড হয়েছে, যেইটা আজকে দিনভর যে আলোচনা হলো সেই আলোচনার কোথাও আসে নাই। পুরা জিনিসটা এমনভাবে আসলো যে এটা তারেক রহমানের সরকারের নতুন ন্যারেটিভ। হ্যাঁ, নতুন ন্যারেটিভ। আমি দেখেন, আমি যেহেতু এই গভর্নমেন্টকে আমি মনে করি যে আমাদের স্ট্রাগলের বেবি, সো আমি গভর্নমেন্টের অনেক বিষয়ে আমি সমর্থন করি, তাদের পক্ষে যুক্তি দেই, সেই হিসেবে আমি যুক্তি দিচ্ছি। কিন্তু আমি কোনোভাবেই ডিসি নিয়োগে দুর্নীতি হোক এটার পক্ষে আমি কোনো কথা বলবো না, অ্যাবসলিউটলি নট। উই নিড টু স্টপ দ্যাট। এইটা যদি স্ট্রিক্টলি, এবং আমি খুব খুশি যে গভর্নমেন্টের একটা বিভাগ ইনভেস্টিগেশনস শুরু করেছে অলরেডি। আপনাকে এটাও বুঝতে হবে যে এই সরকারের পথ চলাকে প্রশ্নবিদ্ধ করতে, বিশেষত ডিসি এবং এসপি নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগগুলো এমনভাবে ডালপালা মেলতে শুরু করলো শুরুতে, সেটাতে প্রথমে উঠে দাঁড়ালেন জামাত ইসলামের একজন এমপি আমির হামজা। উনি বললেন যে আমার এখানে 50 কোটি টাকা নিয়ে ঘুরতেছে ডিসি নিয়োগ করার জন্য। এরপর গভর্নমেন্ট থেকে কোনো বলা হলো যে কে আপনাকে 50 কোটি টাকা অর্ডার করছে, এটা প্রুফ দিতে হবে, প্রুফ দেন, আমরা এটার ব্যবস্থা নিব। উনি আর প্রুফ দিতে পারে না, পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, জানেন নিশ্চয়ই সেটা। এবং উনি স্যারেন্ডার করছেন যে না, আমার কাছে তথ্য নাই। এখন উনি কি ভয়ে বলছেন যে তথ্য নাই, নাকি আসলেই তথ্য নাই? এটা মন গড়া কথা। আমি তো দেখুন, আমি এটা স্পষ্ট কথা, একটা নতুন সরকার ক্ষমতায় আসলে নানান রকম পদায়নের জন্য মানুষ উঠে পড়ে লেগে যায়। উনি খুব ভালো বুঝবেন কত মানুষ 20 বছর পরে একটা এত দল বছর ক্ষমতায় পরে। এসেছে। কিন্তু আমার হিসেবে আমি এখন এটা নতুন কিছু না, এটা হয়ে আসছে। এবং সেটা গত কিন্তু 17 বছর, আমি শেষ করি, কেউ যে বলে, একটা মিনিট, জি। গত 17 বছর তো এই কালচারই ছিল, একটা নিয়োগের জন্য কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। তো একটা নতুন সরকার আসছে, সেইটার কন্টিনিউশনে মানুষ দৌড়ঝাঁপ করেছে। একটা কেস সাকসেসফুল হয়েছে আপনারা দেখাতে পেরেছেন কিনা? ইভেন আজকে যে কেসটা নিয়ে আলোচনা হচ্ছে, এইটাও প্রুভ হয়েছে কিনা যে না এই লেনদেনের প্রেক্ষিতে হয়েছে? যদিও এটা এই গভর্নমেন্টের আমলের লেনদেন না, এটা গত বছরের 24 নভেম্বরের লেনদেন। স্টাবলিশড হয়েছে কিনা? যদি হয়ে থাকে, এরকম সমীকরণ দাঁড় করানোর সুযোগ আছে যে এই সরকারকে যে কেউ কেউ অন্তর্বর্তী সরকারের একটা এক্সটেনশন বলে। হ্যাঁ। কারণ অন্তর্বর্তী সরকারের একাধিক প্রতিনিধি এই সরকারেও রয়ে গেছেন। হ্যাঁ। ফলে সেটি সেই ধারাবাহিকতারই ফসল। না, সেটা হইতে পারে, কিন্তু এক্সটেনশন যদি কেউ বলার চেষ্টা করে থাকে, আমার মনে হয় না সেটা খুব ওয়াইজ হবে। আচ্ছা। বিগত সরকার থেকে কিছু মানুষ যাদের এক্সপার্টিজ আছে, সেই এক্সপার্টিজগুলোকে যেহেতু দেশে গিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে মিস্টার রহমান দেখেছেন যে কারো কারো এক্সপার্টিজ কাজে লাগানো যেতে পারে, সেই কারণে কেউ কেউ রয়ে গেছেন। কিন্তু এমন না যে এটা এই সরকারের অ্যাপ্রোচ এবং নীতিমালা এবং প্রিন্সিপালস ডক্টর ইউনূস সরকারের নো একেবারে যোজন যোজন দূরত্ব। হ্যাঁ, উনি সবাইকে নিয়ে চলতে চান, ডান বাম সবার সংমিশ্রণ আছে। বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দুর্নীতির
মহোৎসবের যে অভিযোগ আছে সেইটাকে উনি কেন ইনহেরিট করবেন? উনি কেন এই দোষটা নেবেন যে ডিসি নিয়োগে 70 কোটি টাকা হয়েছে, অথচ সমস্ত দিনভর আলোচনা শুনলাম যেটা, এবং এনসিপির লোকজনই প্রচার করছে যেটা এই সরকারের। এই জন্য আমি বলছি দ্যাটস দ্য আইরনি যে ইট স্টার্টেড ফ্রম দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এই সরকার ইলেকশন হয়েছে ফেব্রুয়ারিতে, টেক ওভার করেছে ফেব্রুয়ারিতে। আমি 10 সেকেন্ড আপনার বক্তব্য একদম পরিষ্কার। বলে কতগুলি জিনিস না ইনভেস্টিগেট হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। যেমন আমি বলি, গত সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এপিএস নাকি তার বিরুদ্ধে 300-350 কোটি একটা অভিযোগ আসছে, এবং আসিফ নজরুলের বিরুদ্ধে সাব রেজিস্ট্রার নিয়োগে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার এগুলো সবই অভিযোগ মাহবুব। অভিযোগ। আমি ওটা একটু ইনভেস্টিগেট হওয়া উচিত। আমি ধরে নিচ্ছি আনলেস ইট ইজ প্রুভড, এটা তো অভিযোগই, তাই না? এটার সাথে তো এটাও কানেক্টেড। হ্যাঁ, এটা তাই না? 24শে নভেম্বর থেকে তাই যদি না? শুরু হয় তার মানে আন্ডার ওয়েন হি ওয়াজ ইন চার্জ। একদম আমি একটু পরিষ্কার। বলি, কতগুলি পারসেপশন আছে যেগুলোর মধ্যে কিন্তু এক ধরনের মানে ওই যে এক ধরনের বোঝা যায় যে এটা হইতে পারে, হ্যাঁ, ইট মে বি, হ্যাঁ, কতগুলি পারসেপশন তো এমনি এমনি তৈরি হয় না, তাই না? তো ফলে এগুলো যদি থরো ইনভেস্টিগেট হয় তাহলে হয়তো একটা সত্যি বের হবে। পাওয়া যেতে পারে। শফিক ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশ চ্যাপ্টারে তারা বলছে যে আমাদের যে অডিটর জেনারেল অফিস সেটার স্বচ্ছতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এটা নিশ্চয়ই শুধু গত সরকারের না, সামগ্রিকভাবেই। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা মনে হচ্ছে যে আমরা যে সমস্ত ক্রয় সংক্রান্ত চুক্তিগুলো করেছি সেগুলো তারা পাবলিক করার কথা বলছে। আপনি দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, এখন সাংবাদিকতা করেন, এইটার আসলে বার্তাটা কি? না, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো বার্তা না। ওরা চায় যে ওদের কোম্পানিগুলো যাতে বাংলাদেশে যেগুলো টেন্ডারগুলোতে পার্টিসিপেট করতে পারে, এবং সেখানে সে একটা ট্রান্সপারেন্সি দেখতে চায়। এটা চাওয়াটা অমূলক কিছু না। একদমই না। হ্যাঁ, কিন্তু আমি যে কেননা- চুক্তি করে ফেলেছি সেটা কেন পাবলিক করব? ধরেন আপনি পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করেছেন বা ভিয়েতনামের সঙ্গে না একটা না, চুক্তি এটা তো করেছেন। ইয়ের চুক্তিগুলো, মানে যে টেন্ডারে কি এই ধরনের চুক্তি, এমন ইয়ের তো না। আপনি রিপোর্টটা পড়েছেন শফিক ভাই পুরোটি? ক্রয় সংক্রান্ত চুক্তি, এটাই তো ক্রয় সংক্রান্ত চুক্তি হচ্ছে যে আমি যদি G2G চুক্তি করি জি। সেটা তো আমি কেন ইয়ে করব, সেটা তো আমার একটা সভারেন রাইটের বিষয়। কিন্তু যেগুলো ধরেন আমি যদি একটা কোম্পানির সাথে আমি একটা চুক্তি করি যে আমি এই সার্ভিসটা তার থেকে নিব, হ্যাঁ, সেগুলো আমি ইয়ে করব, ওগুলা তো কেউ বলতেও পারে না, এটা বলার ইয়েও না। 9 ফেব্রুয়ারি আমরা যে আর্ট করলাম সেইটার কোনো ধারার কারণেই কি এটা না, করতে এটার হচ্ছে? সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। ওইটা তো ধরেন ওয়ার্ল্ডের এমন কোনো দেশ নাই যার সাথে সে এই ধরনের এই চুক্তি নেগোশিয়েট করে নাই। আমরা ওয়ান অফ দেম, আমরা ওইটা করেছি। এই কিন্তু বলবো। আপনি প্রকিউরমেন্ট রুলসের, ওরা দেখতে চায় যে এটা একটা ট্রান্সপারেন্সি হোক গ্লোবালি, ওদের যে কোম্পানিগুলো ওরা এসে এখানে পার্টিসিপেট করুক, বা পুরো সিস্টেমটা ওরা একটু জানুক। ওরা ইদানিং আমেরিকার যেটা হয়েছে যে আমেরিকান ফরেন পলিসি বা ট্রেড পলিসি একটা ট্রানজ্যাকশনাল একটা পলিসির মধ্যে ওরা গেছে, ওদের কোম্পানিগুলো যাতে ভালো পার্টিসিপেট করে। শফিক ভাই, আরো সহজ করবে, ধরেন আমি এয়ারবাস কিনলাম ফ্রান্সের কাছ থেকে, সেইটা কি রেটে কিনলাম সেইটা আমার বোয়িংকে জানাইতে হবে কিনা? না, আমি যদি এটা G2G তে করি আমি এটা কেন জানাবো? আমি যদি তাহলে বোয়িং সরকারি ক্রয় কোনটার কথা বলা হচ্ছে? সরকারি অনেক ভাবে আছে না, সরকারি যেমন রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, সে একটা ঢাকা সিলেট একটা রোড করছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেটা ধরেন একটা জাপানিজ কোম্পানি করছে, সেটা জাপানিজ, ওটা যদি G2G হয় এটা ডিফারেন্ট। কিন্তু যদি দেখা গেল যে একটা কোম্পানি চায়না হারবার ধরেন ওপেন টেন্ডারের মাধ্যমে পেল, জি। হ্যাঁ, সে তখন এগুলো সে জানতে চায় যে এইখানে কত, মানে বাংলাদেশের ইকোনমির সাইজ কত, বাংলাদেশের কি ধরনের ইয়ে হয়, সেগুলো তার একটা জানার বিষয়, এটা এমন কিছু না। জি। মাহবুব কামাল, আপনি শফিক ভাইয়ের ব্যাখ্যায় কতক্ষণ না, সন্তুষ্ট? উনি পিন পয়েন্ট করতে পারেন নাই। হি ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ইংরেজিতে যেটাকে বলে। দেখেন, আমি যখন চায়না গেলেন না তারেক রহমান সাহেব, সেদিনই আমি টকশোতে বলছি দিস ইজ এ গ্রস ভায়োলেশন অফ আমেরিকার সঙ্গে চুক্তি, ঠিক আছে? কেন আমি বলতেছি, মানে যাওয়াটাই কেন ভায়োলেশন হবে? না, যাওয়াটা হবে মানে ওখানে আপনি যাওয়া মানে কি, ওখানে আপনি ট্রিটি করবেন, কিছু পারচেজ করবেন, কিছু একটা করবেন তো, তাই না? আমেরিকার সিগন্যাল ছাড়া ওখানে যাওয়া, এইটা আমেরিকা ভালোভাবে নিবে না। আমেরিকার সিগন্যাল ছাড়া গেছে? আমেরিকান সিগন্যাল নিতে হবে কেন? না, আমি বলছি একটা আপনি তো করে ফেলছেন। 2/3 মেজরিটি ম্যান্ডেট নিয়ে একটা গভর্নমেন্ট আসে, সে আমেরিকার আমেরিকার চুক্তিটা পড়ছে, আমি একেবারে ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ছি এবং রিড বিটুইন দ্য লাইনস। ওখানে বলা আছে আমেরিকার সাথে তার ছাড়া, মানে অনুমোদন ছাড়া বা তার ছাড়া আপনি কোথা থেকে কিছু কিনতে পারবেন না। একদম এক্স্যাক্টলি দোজ ওয়ার দি ওয়ার্ডস। 1 2 নম্বর হচ্ছে আমেরিকার কোনো পণ্যের কোনো গুণগত মান নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না, একদম ক্যাটাগরিক্যাল,
ঠিক আছে? এটাও আপনি বলতেছেন কেন গুণগত মান আছে তো ওখানে। আমি যদি আচ্ছা, মনে ওখানে করি আছে, যে আপনি কি আমেরিকার করবেন? ক্যাটারপিলার আচ্ছা, থেকে আমি পণ্য কিনছি, আমি আচ্ছা, এখন ফেরত দিয়ে দেখেন দিব। বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, বিষয়টা দাঁড়াচ্ছে এই যে বলছেন না, এটা যে- সমস্যা কি হয়, এখন সবাই ট্রেড এক্সপার্ট হয়ে গেছে। না, আমি বলছি এই যে- বাংলাদেশে যত বামপন্থী লোক আছে সবাই আমি দেখবেন বলছি ট্রেড এই এক্সপার্ট। যে তথ্য চাইছে না তারা, এইটা বুঝাইতে চাইছে, এইটা চায়নাকে ইঙ্গিত করা আছে যে ওখান থেকে কি হচ্ছে। এবং দেখেন এবার রিভার্সলি যদি দেখেন, চাইনিজ অ্যাম্বাসেডার আপনি বিবৃতিটা পড়ছেন, এখানে এটা কিন্তু একটা ওয়ার চলতেছে কিন্তু, ঠিক আছে? উনি বলতেছেন প্রথমত এখানে সোশ্যাল স্টেবিলিটি প্লাস পলিটিক্যাল ইউনিট এনশিওর করতেছে। সেকেন্ড প্যারাটা ভয়ঙ্কর, বলতেছে যে ফেভারেবল কি বলে এক্সটার্নাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ফেভারেবল এক্সটার্নাল এনভায়রনমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? কার জন্য ফেভারেবল? মানে এই যে দুই দেশের জন্য আর কি, মানে এইটা যে আপনি আমেরিকার দিকে টিল্ডেড হচ্ছেন, এইটা চায়না ঠিক মতো তাদের ফেভারেবল একটা। আমি এখানে ইন্টারভেন করি না, ওখানে- এই ওখানে গভর্নমেন্ট খুব ব্রিলিয়ান্টলি তার ফরেন পলিসিতে ব্যালেন্সিং অ্যাক্ট আনছে। সে আমেরিকাকেও ফ্রেন্ড করছে, চায়নাকেও ফ্রেন্ড করছে, এবং এখানে এসে আমি তো কোনো মানে আমেরিকা চায়না আগে আমাদের ফ্রেন্ড ছিল না, শরীফ আগেও ভাই? ছিল, কিন্তু এখানে ব্যালেন্সিং অ্যাক্টের একটা বিষয় ছিল। আমি কোথায় টিল্টেড হচ্ছে আমি তো এটা দেখি না। আমি মনে করছি তারা যেমন চায়নার থেকে ফাইটার জেট কিনছে, আমার ওইটা লাগে। আমি এই যে দেখেন রোহিঙ্গা ক্রাইসিস আমার হলো, আমি ইয়ার পরই আমার নাই, আমি না, একদম হয়ে গেলাম, চুক্তি অনুযায়ী- আমি এটা করছি। চুক্তি অনুযায়ী আপনি বাইরে যাই কিছু করেন না কেন, এই যে কেনাকাটা বলেন আর ইত্যাদি, সেটা আপনাকে জি। আমেরিকা না না, এটা ভুল, এটা একদম ভুল। আচ্ছা, আপনি এটা আমি একটা চুক্তিটা সভারেন বের- রাইট আমার। আপনার right এই যে হতে পারে। He's curtailing your right. না, সবিকে ওনার প্রশ্ন হচ্ছে চুক্তিতে এই ধারাটা আছে, আছে। আপনি বলেন এই চুক্তিটা তো পাবলিক। উনি এটাকে ওভার রিডিং করতেছেন। আর সরি কি? সরি, এই আচ্ছা। চুক্তিতে উনি ওভার রিডিং আমি করতেছেন। বলতেছি এইটা বুঝছেন? এটা 32 this is পৃষ্ঠা- just আমি বলতেছি শহীদ ভাই, এটার সমস্যাটা হয়েছে কি, বাংলাদেশে এখন সবাই ইউএস বাংলাদেশ মানে এই চুক্তির এক্সপার্ট কিন্তু হয়ে আপনারাও গেছে। তো কোনো ট্রেড এক্সপার্টের সঙ্গে নিয়ে 3 দিন আগে চুক্তিটা করলেন কেন? আমরাও যথেষ্ট ট্রেড এক্সপার্ট ছিল। আমাদের ডক্টর খলিলুর রহমান 25 বছর ইউএন এর ট্রেড বডিতে ছিলেন, 25টা বছর। আপনি কি বলেন এটা আমি- ছিলেন না? আমি একটু- লুৎফে সিদ্দিকী এলএসসি তে পড়িয়েছেন, এটা উনি এটার ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে ওনার ভালোই আছে। জাপান বাংলাদেশ যে ফার্স্ট যেটা হলো কি যেন ফরেন এফটিএ হলো, সেটা উনি লিড করেছেন। আমাদের সময় আরো 2-3 জন এক্সপার্ট কিনেছে। আর যিনি বাণিজ্য উপদেষ্টা, উনি ওয়ান অফ দা বিগেস্ট এক্সপোর্টার, উনি পুরো গ্লোবাল ট্রেডটা খুব ভালো মতো জানেন। কি বলেন এটা? না, আমার মনে হয় যে এটার মানে আমরা অত হিটেড ডিসকাশনে না, যে একদম সিম্পল বিষয়, সিম্পল। প্রাইম মিনিস্টার যখন চীনে গেলেন, তার মনে হয় 4-5 দিন অথবা 1 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছেন, গেছে কিনা? And that was a failed trip. এটা ফেইল পাস, এটা বলা ঠিক না, কারণ ইউএস এর নানান রকম সমীকরণ থাকে। সো ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট হিসেবে যখন চীনে গেলেন এগ্রিমেন্ট করতে, বিজনেস করতে, মার্কিন যুক্তরাষ্ট্র বাজারে সবই চীনের পণ্য। এক্স্যাক্টলি। সো হোয়াট ইজ দ্য প্রবলেম ইফ উই গো দেয়ার ইন চীন, এন্ড উই হ্যাভ টু গো দেয়ার ইন চীন, রাইট? আমাদের এই সময়, বৈশ্বিক সময়, এখন ট্রিটিতে কি আছে না আছে, আমরা সব ট্রিটি মানতে বাধ্য কিনা, এইগুলা তো বাধ্য, তাহলে আমাদের সবরেনিটি কোথায়, তাই না? ওইটাই তো অভিযোগ বিএনপির বিরুদ্ধে, না যে এই সব লিখে দিল আমেরিকার কাছে, এটা নো, আমরা উই ডিডন্ট রাইট এনিথিং। আমাদের সবরেনিটি রেখে আপনাকে মনে রাখতে হবে, লুক, আপনি এই সময়ে আপনি আইসোলেটেড থেকে কোথাও আগাইতে পারবেন না। আপনার এই দেশের জনসংখ্যার অর্ধেকের 54% নারী, সেই 54% নারী জনগোষ্ঠীর আবার সম্ভবত 64% আপনার গার্মেন্টসে কাজ করে এবং কৃষি কাজ করে। আপনি এই গার্মেন্টসের নারী কর্মীদের যদি বেতন না দিতে পারেন, তাহলে আপনার দেশের সিকিউরিটি নাই, কোনো ন্যাশনাল সিকিউরিটি নাই। সো এই গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার জন্য যদি গার্মেন্টসের একটু কোথাও শুল্কমুক্ত সুবিধার জন্য যদি আমার অন্যদিকে ছাড় দিতে হয়, ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে গভর্নমেন্ট কেন দেবে না আমেরিকাকে? এটা আমি বারবার বলেছি, কারণ আপনাকে সংসদ চালাইতে গেলে আপনাকে অনেক কিছু ওভারলুক করতে হয়, সব বিষয়ে আপনি আইন প্রয়োগ করতে পারেন না। এই চুক্তিটা করা যৌক্তিক, সময় উপযোগী ছিল? আমি বলছি অবশ্যই যৌক্তিক, সময় উপযোগী ছিল, জি। কিন্তু এই জায়গায় ধারা উপধারা যেখানে আছে সেটা নিয়ে আমরা কথা বলছি, আমরা কথা বলে যা লেখা আছে সবই মানতে বাধ্য না। আর মাহবুব কামাল আক্ষরিক অনুবাদ করে, একটু বলি আমি, জি, এখানে 2টা পয়েন্ট, কিন্তু একটা হচ্ছে যে চুক্তিতে কি আছে, আর একটা হচ্ছে আমি চুক্তি মানবো কিনা, দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? আমি বলতেছি চুক্তিতে কি আছে।
চুক্তিতে এমনও আছে যে আমেরিকার সিকিউরিটি কনসার্ন যে সমস্ত জায়গায় আছে সেগুলোর সাথে সিনক্রোনাইজ করে আপনাকে স্ট্র্যাটেজি সাজাতে এটা হবে। কে করছে না বলেন? আচ্ছা। ওয়ার্ল্ডের কে করছে না? কে করছে? আপনি ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল আনতে পারবে ইউএস এর ছাড়া? না, কিন্তু ইন্ডিয়া কি তো রাশিয়া বল? থেকে তেল আমি একটু- আনে আমরা আরে পানি না। এই জন্য সে স্যাংশন হচ্ছে। কি বলেন? আমি বলি শুনেন, even কে করতে পারতেছে না, দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ যে আমরা করব কিনা, কে কি করতেছে সেটা না। আপনি যে সভারেন্টির যে ধারণা নিয়ে আছেন সেটা 1970 সালের ধারণা। আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন না। আপনি পারবেন? আপনি ইউএস এর কে ওভাররাইড, ইউএস এর কনসার্নকে ওভাররাইড করে আপনি রাশিয়াতে তেল আনতে পারবেন? আচ্ছা, তাহলে যদি হয় তাই হয়, তাইলে এখন এই যে বে অফ বেঙ্গলের যে মেইন কন্ট্রাডিকশনটা না, আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম চায়না রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, আপনি কি দুইটাতে থাকবেন? আমি থাকবো না কেন? আমরা তো দুইটাতেই ছিলাম। আচ্ছা এই আওয়ামী লীগের সময় ছিলাম। দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি। জি। দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি। শুনেন, আপনি 10 বছর আগের ফরেন পলিসি এইটা এখন সেটাই চলবে তো না। ছিল ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু না। ওইটা বোগাস আমি কথা। বলি Friendship to all balanced to না, এটা বোগাস কথা। 72 যে কনস্টিটিউশন এইটা একটা বোগাস জিনিস। মানে এই প্রেক্ষাপটে এই ওয়ার্ল্ড অর্ডার যেভাবে চেঞ্জ হয়েছে এবং মানে সারা পৃথিবী যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং এটা কি বলে আইডেন্টিটি পলিটিক্স চলে আসছে এখন, কিন্তু আর কোনো ইডিওলজিক্যাল নাই। আইডেন্টিটি পলিটিক্স এবং ইকোনমি এইটা ডমিনেট করতেছে ওয়ার্ল্ড পলিটিক্সকে। এখন আপনাকে ব্যালেন্স করলে চলবে না। এই যে চাইনিজ অ্যাম্বাসেডারের যে স্টেটমেন্ট, মানে আপনি বলছেন যখন একদিকে নাম লেখাইতে হবে করতে হবে, আপনি ব্যালেন্স করে পারবেন না তো। বাবু ভাই, আমি একটু আপনাকে করি, আমি জি। শ্রদ্ধেয় সাইদ ভাই, সাংবাদিক, আমরা আমি দেখতে না জি। ব্যালেন্স করে যে চলা যায় তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। হ্যাঁ। চীন হচ্ছে তার গুড ফ্রেন্ড, ইউএসএ তার ধর্ণা দেয় যে আমার সাথে ইরানের দ্বন্দ্ব মিটায় তুমি কাজ করো। এখন ইন্ডিয়াকে সাপ্রেস করে চীন বিকাম এগেইন দ্য গুড ফ্রেন্ড অফ ইউএসএ। আর চীন তো কি বলে পাকিস্তান এবং ইউএসএ, আর ওদিকে তো পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক আছেই। সো ব্যালেন্স করে আমি একটু বলি, হ্যাঁ, আমি একটু বলি, বলেন। 5ই আগস্টের পরে আমাদের যে ইন্টারনাল পলিটিক্স এবং আমাদের ফরেন পলিসিতে কতগুলো মেজর ক্যারেক্টারিস্টিক যুক্ত হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। সেটা হয়েছে, ঠিক আছে? 5ই আগস্টের আন্দোলনের মধ্যে কি হয়েছে বলেন? হ্যাঁ, কি হয়েছে? আপনি এখানে 5ই আগস্টের এই আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। আপনার এক্সটার্নাল ফোর্স জড়িত ছিল। কোন যে এক্সটার্নাল ফোর্স জড়িত, আরে এগুলো পরে bullshit। আসছে পাবলিক, এগুলো পাবলিক bullshit। পরে আসছে। আপনি জুলাই যারা জি। করেছে, শফিক ভাই, জুলাই আমরা একটা- আন্দোলনে যারা ছিল তাদের স্পিরিটটাই আপনি মানহানি না, করে না, কথা ওটা বলছেন। পরে। হ্যাঁ, আপনি তাদের এটাকে আচ্ছা, আপনি আমি একটা বিরতি নিই, undermine বিরতির করছেন। পরে আমরা এই ইস্যুতে হ্যাঁ, ফিরি। আমাদের শফিকুল ছেলেরা আলম, শহীদ বাবু হয়েছে কামাল। external অবশ্যই forces হয়েছে, এ। অবশ্যই কিসের হয়েছে। কথা বলেন আপনি? জি, দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। শাহেদ আলম, আমরা আলোচনায় ফিরেছি বিরতির পর। আপনার কাছে আসতে চাই, সাম্প্রতিক সময়ে ভারতের যে নতুন হাই কমিশনার, তিনি তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলো, তারপর তিনি দিল্লি গেলেন এবং ভারতের পক্ষ থেকে সরকার গঠনের একদম প্রথম দিন আমাদের প্রধানমন্ত্রীর জন্য সপরিবারে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ ছিল। ব্রিক্সে উনি বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। ফলে সেই সফর নিয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সচরাচর এইসব সিদ্ধান্ত একটু পরেই হয়। এখনকার আলোচনাটা যেটা হচ্ছে, সেটা মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন, সেটা যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা বড় পারসেপশন হচ্ছে উনি যাবেন না। এই যে যাবেন না থেকে যাচ্ছেন, এর পেছনে ভারতের বেশ কিছু প্রচেষ্টা খুবই দৃশ্যমান, এবং এটি হওয়া উচিত কিনা। দেখুন, কূটনীতিতে আর্ট অফ ডিল বলে একটা কথা আছে, যে যত বড় চাপ দিয়ে তার নিজের পক্ষে দাবি আদায় করে নিতে পারে তাকে গ্রেটেস্ট ডিল মেকার বলা হয়। তো আমরা দেখছি যে তারেক রহমানের ফরেন পলিসিতে, বিশেষত ইন্ডিয়া প্রশ্নে, ওই ফেজটা অতিক্রম করছে বাংলাদেশ। এখানে দিস ইজ এ ভেরি টাফ নার্ভ গেম চলছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, এবং সেই নার্ভ গেমে যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এনভয় এবং সরকার প্রধানের, অবভিয়াসলি তারা এখানে আপার হ্যান্ডে আছেন। এটা দেখতে অবিশ্বাসকর, কেউ নিশ্চয়ই এটার বিপক্ষে যুক্তি দিবে না। ত্রিবেদী যেভাবে হাত জোর করে ছবি তুলছেন এবং ওনার সাথে কথা বলার পরেক্ষণেই উনি ফ্লাইট ধরে গেছেন মোদির সাথে, এবং মোদি গভর্নমেন্ট আবার ওই ছবিও প্রচার করছে যে মোদি আর ত্রিবেদী একসাথে আলোচনা করছে যে কিভাবে। তার মানে বাংলাদেশের তরফ থেকে কিছু বিষয় জানানো হয়েছে স্ট্রিক্টলি, সেগুলো ইন্ডিয়ান তাদের যে পলিটিক্স, বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা, শেখ হাসিনার কার্ড খেলা, এইগুলার সাথে কতটা সাংঘর্ষিক, কতটা ফেভারে আনফেভারে, এই মাইন্ড গেমটা এখানে চলছে। সেখানে স্পষ্টভাবেই, মানে আমি বরাবরই সবসময় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার পক্ষে সবসময় জোরালো কথা বলেছি, এবং
ভারতে তার যাওয়া উচিত প্রধানমন্ত্রীর, এই জায়গায় আমি অন প্রিন্সিপাল আছি, কিন্তু এমন না নিজেকে বিকিয়ে দিয়ে না। তো বিকিয়ে না দিয়ে কিভাবে যাওয়া যায় সেইটার মাইন্ড গেমটা এখন চলছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেখানে মানে আন্ডার দ্য টেবিল যেসব কথাবার্তা হচ্ছে আলটিমেটলি প্রধানমন্ত্রী যাবেন, এবং সেটা বিমস্টেকে যাবেন না পিওর বাইলেটারালে যাবেন। আমার তো বিমস্টেক অতটা দরকার নাই, মানে দরকার নাই মানে দ্যাটস নট দ্য ইস্যু। ব্রিক্স, ওখানে আবার যুক্তরাষ্ট্রের সাথে আমার নানান রকম টানাপোড়েনও হইতে পারে, রাশিয়া আছে। সো দ্যাটস নট মাই কনসার্ন। মাই কনসার্ন যে ভারতের সাথে আমার যে পেন্ডিং ইস্যু, হ্যাঁ পেন্ডিং ইস্যুস, আমাদের তিস্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, হাদির হত্যাকারীদের প্রত্যাবর্তন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা, পুশিন, তিস্তার পানি বন্টন, নানান বিষয় আছে। তো সেই জায়গায় আমার মনে হয় গভর্নমেন্ট স্মার্টলি ডিল করছে, এবং আমরা তো নির্বাচনের আগে দেখেছি যে নানান সেকশনস থেকে নানান পীর মুরিদরা বলছেন যে তারেক রহমান ইন্ডিয়ান প্রেসক্রাইব গভর্নমেন্ট এখানে। তো প্রেসক্রাইব গভর্নমেন্টের প্রধান হিসেবে উনি ইন্ডিয়াকে কি পরিমাণ প্রেসারে রেখেছেন আমি জানি না, কেউ অস্বীকার করবেন কিনা, কিন্তু এটাই দৃশ্যমান। একটু যোগ করি, সেটা হলো যে যেটা বলছিলাম আমরা অনানুষ্ঠানিক আলোচনায়, যে ভারত, আপনাকে বুঝতে হবে যে তারেক রহমানের এই মুহূর্তে ভারতে যাওয়া যতটা প্রয়োজন, ভারতের প্রয়োজন আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা সবচেয়ে বেশি। এই কারণে যে ইন্টারনালি ভারত ইজ ইন এ ট্রাবল টাইম, বিশেষ করে মোদি গভর্নমেন্ট, তার ইয়াং জেনারেশন তার বিরুদ্ধে খুবই ফুঁসতেছে। প্রথম কথা, এই দীর্ঘ এক যুগের বেশি ক্ষমতায় এই প্রথম সে থ্রেট ফিল করছে, মোবাইলে এসে কথা বলতেছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইউএসএর সাথে তার গভর্নমেন্ট সম্পর্ক ভালো নেই। তিন নাম্বার হচ্ছে পাকিস্তান ইজ অন দ্য আপার হ্যান্ড উইথ দ্য ইউএসএ, নানান যোগাযোগ স্ট্র্যাটেজিক। সো তার এই ভূখণ্ড, যেটা তার সমস্ত জুড়ে, এখানে তার বিলিয়নস অফ ডলারের বিজনেস, এবং তার এই যে সীমান্তবর্তী শহরগুলো না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা। আমাদের শিলিগুড়ি, কলকাতার বিজনেসম্যানরা উল্লাসিত মিষ্টি বিতরণ করছে যে না, বাংলাদেশের লোকজন এখন যাবে। এই ছাড়াও আরো অনেক ট্রেড বিষয় আছে। সুতরাং তারেক রহমানকে সেখানে নেওয়া, এটা তার প্রায়োরিটি। নিশ্চয়ই তারাও চেষ্টা করছে স্মার্ট ডিল করার জন্য, কিন্তু স্মার্ট ডিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ সরকার এগিয়ে আছে, আপার হ্যান্ডে আছে। মাহবুব কামাল, ব্রিক্স হোক কিংবা বাইল্যাটারাল সফর হোক, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপনি কতক্ষণে আশাবাদী? আচ্ছা, আমি আগের ওই পয়েন্টে একটু বলি। সেটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু কিছু বলতেছি না, বরং আমরা এই 5ই আগস্টের, জুলাই এবং আগস্টে যারা মারা গেছে তাদের প্রতি উই হ্যাভ ডিপ, মানে কি বলে, কন্ডোলেন্স অ্যান্ড হোমেজ টু দেম। হ্যাঁ, এটা আমরা বলতেছে কারা? যেমন ধরেন, এই জুলাই অভ্যুত্থানের একজন ওয়ান অফ দি কি বলে ইম্পর্টেন্ট পায়োনিয়ার্স, এই যে ফরহাদ মাজার, উনি কি বলতেছেন দেখেন, আপনি তার ইন্টারভিউটা পড়ছেন? পড়েন নাই তো। ইভেন মাচ মোর আর্লিয়ার, ট্রাম্প যে $29 মিলিয়ন কথা বলছিল, ইউএসএআইডির, তাই না, বলছিল তো, এগুলো তো আমরা বলতেছি না, তাই না? আপনি যেভাবে একেবারে উড়াই দিলেন সেটা ব্যাপারটা, মানে আপনি বলছেন জুলাই অভ্যুত্থানের পেছনে একটা বিদেশি প্রণোদনা ছিল, মানে এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, প্রমাণ তো আমি ফরহাদ মাজারের কথাটা আমি কোট করতেছি। ফরহাদ মাজার কি পীর আউলিয়া হয়ে গেছে নাকি? যে উনি উনি বয়সের মানে বিভ্রান্ত একজন দার্শনিক, ওনারটা খুব $29 মিলিয়ন, এটা কি প্রোটেস্ট করছে কেউ? এটা কি প্রোটেস্ট করছে? না, কেউ তো প্রোটেস্ট করে নাই। এটার সাথে এটা কোনো সম্পর্কই নাই। আপনি পুরো নিউজটা পড়েন। আচ্ছা, আপনি যদি ভারত প্রসঙ্গে একটু অ্যাড করেন। ভারতের স্পেসিফিক প্রশ্নটা কি? মানে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা আপনি কতখানি দেখেন? সেপ্টেম্বরে তার যে বহুপাক্ষিক দাওয়াত, তার আগে পরে দ্বিপাক্ষিক সফর হতে পারে কিনা? মানে ব্রিক্সের আগে অথবা পরে, অথবা ব্রিক্সে যদি নাও যায় তাইলেও তো ঢাকা ব্রিক্সে যাওয়ার সম্ভাবনা আমি দেখতেছি খুব। কারণ ইন দ্য সেন্স, আমাদের তো এখন কাঁচা টাকার দরকার। আমি বলি, শেষ করতে এক্সাইটেড হইেন না। সেটা হলো যে সময় ছাড়া আর কোনো এক্সাইটমেন্ট নাই। যেমন অন অ্যান অ্যাভারেজ আমরা প্রায় 800 কোটি টাকা লোন নিচ্ছি ব্যাংক থেকে, ঠিক আছে, প্রতিদিন, অন অ্যান অ্যাভারেজ গত মাসে। এখন ধরেন ব্রিক্সের যে ব্যাংকটা আছে না, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এখন তো এটা যেহেতু ব্রিক্স চায়না লেড একটা অর্গানাইজেশন, তাই না? এখন ওখানে গিয়ে যদি চায়নার সাথে একটা ভালো সম্পর্ক, আমরা যদি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কিছু টাকা নিতে পারি, এটা আমাদের এই যে এখন যে লিকুইড স্ক্যারসিটি আছে না, এই যে লোন, মানে ব্যাংক থেকে লোন নিয়ে তো চলতেছি আমরা। আজকে আপনার এই যে অর্থমন্ত্রী বলছেন যে আমরা কঠিন সময় পার করতেছি অর্থনীতিতে, হি হিমসেলফ উনি বলতেছেন। অত 2 দিন আগে কিন্তু, শায়দ আপনি কেন কথা বলতেছেন, 2 দিন আগে বলতে কোনো সমস্যা নেই, আজকে বলতেছেন উনি যে কঠিন সময় পার করতেছি। এই যে মানে জিনিসগুলিকে লুকিয়ে রাখা, এবং একটা পর্যায়ে তো এগুলো বলতে হয়।
একটা পর্যায়ে তো না, এগুলো- অর্থমন্ত্রী না, কিন্তু নিজেও তো মাহবুব ভাই বলছেন। আপনাকে বিপদে পড়লেই আপনি ধার কার কাছ থেকে নেবেন সেটাও তো একটা বড় বিষয়, তাই না? ব্রিক্স যেখানে রাশিয়া নিজেই চলতে পারে না, তার এই টাকা দেওয়ার কিন্তু সামর্থ্য চায়না আছে আছে। কিনা? চায়না আছে। চায়না আছে, চায়না আরো চায়নার অনেক- সাথে চায়নাকে আবার অ্যাভয়েডও করতে পারবে না, কিন্তু আবার ওটাও দেখতে হবে যেটা ওই যে যেটা বললেন আপনি যে আবার US ঋণের ফাঁদে পা দিয়ে হ্যাঁ, দিই কিনা। মানে আমরা তো অলরেডি শেখ হাসিনার রেখে যাওয়া ঋণের একটা ফাঁদে এবং আছি। সেটা পরিশোধ শুরু করতে হবে আপনাকে। এক্স্যাক্টলি, মানে আমি আয় করছি এখন 10 টাকা, কিন্তু আমি ঋণ শোধ করছি 7 টাকা, তো আমার তো ক্রাইসিস হবেই। না, এখানে একটা ব্যাপার আছে, আপনি একটা গর্তের মাটি খুঁড়ে যদি আরেকটা গর্ত পূরণ করতে যান তাহলে হবে কি গর্তর বাড়তেই এটা বাড়তে থাকবে। আপনার এখানে ইনভেস্টমেন্ট নাই, আপনার এখানে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনার এখানে ইনকাম জেনারেশন হচ্ছে না, না। তাই না? এইগুলিকে কম্পেনসেট করবে কি? ইন্টারনাল যে ইকোনমিক গ্রোথ, সেটা দিয়ে তো আপনি কম্পেনসেট করবেন। হ্যাঁ, তবে এইটাকে আপনি ওইটার চেষ্টা হচ্ছে আচ্ছা, আর কি। এইটাকে যদি আপনি অ্যাক্টিভেটেড না করেন তাহলে তো আপনার ওই যে এক গর্তের মাটি দিয়ে আর এক গর্ত ভর্তি হবে, তখন তো গর্ত বড় হবে আরো, তাই না? জি, ফলে আমি একটু শফিক ভাইয়ের কাছে যাই। মাহবুব ভাই আপনাকে থামে। শফিক ভাই, আপনি কতখানি আশাবাদী এই দিল্লি সফর নিয়ে, যে সফরটা হচ্ছে কিনা, বা হলেই বা কি, আর না হলেও এটা কোনো বার্তা দেবে কিনা? না, আমার যেটা মনে হয় যে সোফার এই গভর্নমেন্ট এই পুরো বিষয়টা ভালো হ্যান্ডলিং করেছেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে যে যেটা মেসেজ যেখানে দীনেশ ত্রিবেদীর কাছে যেটা দেওয়া হয়েছে, জি। যে আপনি কনফিডেন্স বিল্ডিং মেজারটা নেন, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। আমরা যে আপনার সাথে আমাদের রিলেশনশিপ যে রিসেট করব, আপনি আমাদের তো কিছু ওই সেই অনুযায়ী মেজার নিতে হবে। তো মেজারগুলো খুব স্পষ্টভাবে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনার এক্সট্রাডিশনটা এক্সপেডাইট করা, হাদির যারা খুনি তাদের পুরো ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যেন ফেরত ফিরিয়ে দেওয়া। দেওয়া হয়। আপনি আমাদের গত বছর আপনি ট্রান্সশিপমেন্ট যে এগ্রিমেন্টটা সেটাকে আপনি সাসপেন্ড করে রেখেছেন, এটা একটা। তারপরে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি এবার ডিসেম্বরে শেষ হচ্ছে। এই শেষ হওয়ার পরেও যদি নেগোসিয়েশন চলে, তো আপনি আগে থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া যে এটা নবায়ন হবে বা এটা কন্টিনিউ করবে যতক্ষণ না নিউ চুক্তি হয়। তারপরে তিস্তার বিষয়গুলো আছে, যে আমাদের সাথে যেগুলো ইরিটেন্ট আছে জি, সেগুলোর পুশিন, ব্যাপারে সীমান্তে আপনার পুশিন। ইন্ডিয়ার থেকে একটা সুস্পষ্ট একটা কথা ওনারা চাচ্ছেন, এবং এটা খুব ভালোভাবে মেসেজটা গেছে আমার মনে হয়। যে এবং আপনি দেখেন ওই দিনই বিকালে দীনেশ ত্রিবেদী দিল্লিতে গেছেন, পরের দিন নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন। আমার মনে হয় তারা ইন্ডিয়ার আশেপাশের নেইবারের মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট নেইবার হচ্ছে বাংলাদেশ। তো ইন্ডিয়ার অবশ্যই রিথিঙ্ক করা উচিত। আমাদের জন্য ইন্ডিয়া নানা কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরফ থেকে খুব সুস্পষ্ট মেসেজ দেওয়া হয়েছে, লেটস সি। এবং আমি আশাবাদী এই ট্যুরটা হবে, এবং এই ট্যুরটা হলে যেটা হবে যে আমাদের কনসার্নগুলো তাদেরকে জানানো যাবে। শফিক ভাই, আরেকটা বিষয়, মানে ট্যুর না হওয়ার পক্ষে আপনি বলছেন না, আপনারও মনে হচ্ছে যাওয়া উচিত, বাট অবশ্যই উই হ্যাভ টু, মানে যে রিসার্চ যে করব তার আগে তাদের তরফ থেকে কিছু অবশ্যই মানে আমি মিলাচ্ছি আমার অবস্থানের সাথে একই, মানে বাংলাদেশের স্বার্থ, সম্মান, আত্মমর্যাদা বজায় রেখে। এখানে বলতে হবে যে এই তারেক রহমান যেন না যান ওখানে, ইন্ডিয়ার সাথে, মোদির সাথে যেন আমাদের একটা হস্টাইল সম্পর্ক থাকে, এটা আওয়ামী লীগ চাচ্ছেই, বুঝছেন? মানে ওই ফাঁদেও পা দেওয়া যাবে না। আওয়ামী লীগ চাচ্ছে, আরো কিছু শক্তিও চাই। আর অন্য শক্তির কথা বাদ দিলাম, এক্সটার্নাল, ইন্টারনাল শক্তি তো আমি আওয়ামী লীগের গোনায় ধরে না, আওয়ামী লীগ কিছু আছে নাকি? না, লোকজন যারা আছে আওয়ামী লীগ এখানে না, এখানে কনফিডেন্স এখানে পুরোপুরি ওনারা 5-6টা বিষয় একদম স্পষ্টভাবে বলেছেন, এবং কনফিডেন্স বিল্ডিং মেজার যদি ওনারা নেন, অবশ্যই আমাদের প্রাইম মিনিস্টার যাবে। শফিক ভাই, আপনি বলছিলেন আওয়ামী লীগ আছে কিনা, আমরা প্রধানমন্ত্রীকে, আপনার সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে আমাদের তৎকালীন সরকার প্রধানের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দফা চিঠি দিয়েছেন। বিএনপি সরকার আসার পরে 1 দফা চিঠি দিয়েছেন, যে চিঠির আমরা উত্তর পাইনি। পরবর্তীতে আমরা আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনিও দণ্ডিত, তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। ফলে এবং এখন শেখ হাসিনা নিজেই ফেরার একটা ঘোষণা দিয়েছেন, সেটা নিয়েও নানা আলোচনা। আজকের গুঞ্জন হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা সাময়িকভাবে আপনারা আরোপ করেছিলেন আপনার সরকারের সময়, সেটা প্রত্যাহার হচ্ছে, যদিও তথ্যমন্ত্রী বলছেন এরকম কোনো তথ্য তার কাছে নাই। এগুলো ওই যে আপনি এটা কাকে রেফার করছেন? আপনি করছেন নর্থ ইস্ট নিউজ। ওরা যদি 100টা নিউজ দেয়, তার মধ্যে 99টাই মিথ্যা। পুরোটাই হচ্ছে একটা ওদের, আমি জানি না ওদের কে এটা ফান্ডিং করে, পুরো বাংলাদেশ নিয়ে তার মিথ্যা নিউজ দেওয়ার জন্য এটা ওরা এর আগেও তারা করেছে। তো ওইটাকে আপনি যদি, আমি ওটাকে রেফার করছি না, কিন্তু আপনি এমনিও মনে করেন কিনা যে নিষেধাজ্ঞা প্রত্যাহারটা সাময়িক? কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে? এই গভর্নমেন্ট এসে তো এটা আরো স্ট্রিনজেন্টলি এটা ইম্পোজ করেছে।
তারা একটা পার্টি তো শুধুমাত্র হাসিনা এখানে দায়ী না, বা সিকিউরিটি। হাসিনার আপনি দেখেন ইউএন প্রতিবেদনে মানে আপনি যেহেতু বিচার চলছে, বিচার শেষে তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, হয় স্থায়ী নিষেধাজ্ঞা হবে, না হয় এটি আপনার ইউএন এর যে রিপোর্টটা হয়েছে সেখানে স্পষ্ট আছে আওয়ামী লীগের অ্যাজ এ পার্টি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, এবং তারা পুলিশের সাথে সিকিউরিটি ফোর্সের সাথে কোঅর্ডিনেট করে এই হত্যাকাণ্ডে সে জড়িত ছিল। আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে এখন হাজার হাজার ফুটেজ আছে আওয়ামী লীগের লোকগুলো AK-47 নিয়ে, তারপরেও তো একটা ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে, মানে জাতিসংঘের সেই বিচার হোক, রিপোর্টের পরে। কিন্তু এটা যেই পরিমাণ ইনভেস্টিগেট হয়েছে, যেই পরিমাণ আপনার এভিডেন্স আপনার কাছে হাতে আছে, আমি সত্যিকার অর্থে আপনি বিচারিক প্রক্রিয়ায় আস্থা রাখে সেটা বিচারিক প্রক্রিয়া আসুক আর না আসুক, এই পার্টিকে সত্যিকার অর্থে কোনো আমি আই ডোন্ট সি এনি ফিউচার। সরি। জি জি, আমি একটা বিরতির পরে আওয়ামী লীগের ভবিষ্যতে মাহবুব কামাল এবং শাহেদ আলম আপনাদের বক্তব্য শুনবো। দর্শক, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। মাহবুব কামাল, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে গুজব, সেটা গুজব বলছে এই কারণে যেটা নিয়ে সরকারের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নাই, কিন্তু শফিক ভাই যেটা বললেন এটার কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগের নৃশংসতা এবং সেগুলো দালিলিক প্রমাণ, এবং উনি জাতিসংঘের রিপোর্টকে রেফার করলেন। আপনি একই রকম মনে করেন? বলছি শহীবের কথাটা, শহীব আপনাকে বলতেছি না, একটা জেনারেল কথা। ইট ইজ ডিফিকাল্ট টু টেল দ্য ট্রুথ ইফ ইউ ক্যান প্রফিট ফ্রম দ্য লাইজ। মিথ্যা থেকে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে সত্য বলাটা খুব কঠিন কাজ, ঠিক আছে? দেখেন, আমরা কিন্তু সোসাইটিতে স্ট্যাবিলিটি চাই। হাসিনা ইজ নো ফ্যাক্টর। হাসিনা মাইনাস করে যদি সোসাইটি যদি স্টেবল হয়, ওকে ফাইন, কিন্তু মানে হাসিনাকে মাইনাস করে যে সোসাইটি আনস্টেবল থাকতে থাকে, এটা তো আমরা মানবো না। আপনাকে বিকল্প খুঁজতে হবে। সোসাইটি স্টেবল করব, খুনিকে অ্যাকোমোডেট না আমি এটা বলতেছি না, খুনিদেরকে অ্যাকোমোডেট করে না অ্যাকোমোডেট বলতে না, আমি বলতে আপনার শেষ করতে দেন নাই তো কথাটা। আমি বলতে তাহলে আপনাকে বিকল্প খুঁজতে হবে। স্টেবল সোসাইটি তো আপনাকে করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন, এই যে আওয়ামী লীগের না, আমরা তো বলতেছি না যে হাসিনা শুড কাম, বা এটা আমরা বলতেছি না, বা আওয়ামী লীগ শুড কি বলে যে আবার পলিটিক্সে অংশ, আমরা এটা বলতেইছি না। কিন্তু হাসিনা ডিসেম্বরে আসবে এই কথা শুনে সোসাইটিতে এক ধরনের রিপারকেশন কেন হচ্ছে? এক, দুই নম্বর হচ্ছে টোন ডাউন করতেছে কেন অনেকেই। যেমন ধরেন ডাক্তার জাহেদ না, উনি কিছুদিন আগে যেভাবে কথা বলছেন, কালকে উনি বলতেছেন যে আসলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এটা টোন ডাউন কিন্তু করা। হ্যাঁ, উনি আসামি হলেও তো একজন নাগরিকের পূর্ণ নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। না, আগের কথাগুলো ছিল অন্যরকম। আপনি শুনছেন, আগেরটা তো ইউটিউবার বা টক শোর বক্তা, আর সরকারের যখন মুখপাত্র। আচ্ছা, এটা গেল একটা, অনেকেই টোন ডাউন করছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একদিকে। দেখেন, রুবিন ফারহানার মতো লোক, আমরা তো অফলাইনে বলতেছিলাম, উনি কিন্তু বলতেছে আসবে, অনেকেই বলতেছে কিন্তু আসবে। সবচেয়ে আমার কাছে ত্রিবেদীর বক্তৃতাটা আমি একটু ফলো করছি, খুব মাইনরিটিলি ফলো করছি, এবং আমার একটা অভ্যাস আছে, আমি শব্দ দিয়ে একটা শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা মানে মোর ইফেক্টিভ। সেটা ত্রিদেবীর কয়েকটা কথা দেখেন, উনি বলতেছে ভাইব্রেন্ট। হ্যাঁ, ভাইব্রেন্ট মানে কি? প্রাণবন্ত। হোয়াট ডিড ইউ রিয়েলি ওয়ান্ট টু মিন? ভাইব্রেন্ট মানে কি? মানে একতরফা তো কোনো ভাইব্রেন্ট হয় না। এক, দুই নম্বর, উনি কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলতে, উনি পাবলিকের কথা, পিপল টু পিপল বলতেছে, নট জি টু জি। খেয়াল করেন কিন্তু। আচ্ছা, আবার বলতেছেন উনি যে আমাদের প্রধানমন্ত্রী বিনয়ী, ওকে ফাইন, হি ইজ হাম্বল অ্যান্ড অ্যামিয়েবল ক্যারেক্টার, অফকোর্স। আমাদের প্রধানমন্ত্রীও মানে এরকম লোক, তাহলে দুইজনে পিপলস রিপ্রেজেন্টেটিভ, সেটা বলার চেষ্টা করছেন, কারণ উনি নিজেও রাজনীতি। হ্যাঁ, সেই তারপরে তারা বসলে একটা সমাধান হইতে পারে। আমি কিন্তু একটা রিমোট একটা ইন্ডিকেশন পাচ্ছি, কিন্তু রিমোট, আই এম নট শিওর অ্যাবাউট ইট। মানে এই সমাধান মানে কি? তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের এগুলো আপনি কম্পার্টমেন্টালাইজ করতেছেন কেন? একটা তো হচ্ছে শেখ হাসিনা ইস্যু, উনি তো ইন্ডিয়াতে আছে, তাই না? এটা তো 2 years হ্যাভ গন, পাস্ট অ্যাওয়ে, তাই না? এটা তো একটা সলিউশন লাগবে তো, নাকি ইয়ার্স টুগেদার সে ইন্ডিয়াতে থাকবে? এটা সলিউশনটা কি হবে? একটা এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে ফেরত দেওয়া, ঠিক আছে, তোমরা ফাঁসি কার্যকর করো, অথবা
আদারওয়াইজ যদি ইন্ডিয়ার কোনো চিন্তা থাকে একটা কিছু তো হবে, তাই না? তা 2 ইয়ার্সের বেশি তো আর এটা ক্যারি ফরওয়ার্ড করা তো মানে ডিসগ্রেসফুল ফর ইন্ডিয়া। পরিষ্কার একদম। শাহেদ আলম, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা সাময়িক অন্তর্বর্তী সরকারের সময় দেয়া হয়েছে, সেইটা প্রত্যাহারের কোনো সুযোগ আপনি দেখেন কিনা বর্তমান সরকারের মেয়াদে? দেখি না, এক্স্যাক্টলি দেখি না। কারণ হলো যে আওয়ামী লীগ তো এখন একটা ভেগ একটা টার্ম আর কি, মানে এটা বায়বীয় একটা জিনিস, একটা ছিল অতীত আছে, এইটার কোনো রিয়েলিটি নাই। এখন আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা কষ্ট পেতে পারেন, কিন্তু দ্যাটস রিয়েলিটি। আওয়ামী লীগ সংগঠনটার তো কোনো অস্তিত্ব নাই, মানে অস্তিত্ব নাই বলতে আমি বোঝাতে যাচ্ছি তাদের কর্মী সমর্থক কিছু আছে, কিন্তু একটা দল এর মুয়াজ্জিন পর্যন্ত আপরুটেড হয়েছে একটা সোসাইটি থেকে। সেই দলটাকে আপনি তো এমন না যে ওই বড় ক্রেনে করে নিয়ে এসে আবার এখানে বসাবেন, তাই না? প্রতিস্থাপন করবেন। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ ইজ গন কেস, ইজ ডেড। এইটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ, বিশেষ করে আওয়ামী কর্মী সমর্থকরা বিশ্বাস করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি ওপেন হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। অন্য কারো নেতৃত্বে, হ্যাঁ, এইটাই আপনার কথা। দ্যাট ইজ রিফাইন্ড বা আওয়ামী লীগ, সেটাও শেখ হাসিনা যতদিন তার এই দাম্ভিকতা প্রকাশ করবেন, জুলাইকে অস্বীকার করবেন, মৃত্যুকে অস্বীকার করবেন, সেইটা সম্ভব হবে না। এবং শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তার এই আওয়ামী লীগের লিডারশিপ অন্য কারো কাছেও দিবেন না। সো জিনিসগুলো এমন ভায়াস ভার্সা এবং সম্পর্কিত যে আওয়ামী লীগের এই ফিরে আসারটা ওটাও বায়বীয় একটা আলাপ আলোচনা। কোনো থিওরিতেই এইটা আপনার এটা যৌক্তিকতা পাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আওয়ামী লীগের তো বিশ্বে আর কোনো বন্ধু নাই ভারত ছাড়া। দেখান আপনি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা, কেউ আওয়ামী লীগের পক্ষে আছে কিনা? একটাই আছে, সেটা হচ্ছে মোদি তো নিজে ব্যাকডাউন করছে তারেক রহমানের গভর্নমেন্টের কাছে, তাই না? এখন এই যে আলোচনা, মানে সরকারে যখন ছিল তখন তো আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, চীন সবাই আওয়ামী লীগেরও বন্ধু ছিল। ছিল না। আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ আমেরিকার সাথে যে সম্পর্ক খারাপ করেছিল, বার্নি কাটের গাড়ি আক্রমণ করেছিল, তুচ্ছ জ্ঞান করেছিল রাশিয়া এবং ইন্ডিয়ার উপর ভর করে। সো দ্যাট থিং হ্যাজ বিন চেঞ্জড। সো আওয়ামী লীগের এখন বিশেষত শেখ হাসিনার, কিন্তু শেখ হাসিনার ভরসার জায়গাটা কোথায়? এখন মোদি যদি ব্যাকডাউন করে বর্তমান গভর্নমেন্টের কাছে, যেটা আমি দেখতেছি যে হি ইজ গোয়িং টু বি, বিকজ তার ইন্টারনালি তার শক্তি নাই, জেনজির মুভমেন্ট, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, জিওপলিটিক্স, তাহলে তো শেখ হাসিনার এই দেশে এসে স্ট্রেট কন্ডেমসিলে যাওয়া ছাড়া আমি রাস্তা দেখি না কোনো। না হলে তাকে তৃতীয় কোনো দেশে, সাইপ্রাস অথবা হন্ডুরাসে যেতে হবে, কারণ আমেরিকা কিংবা তাকে অ্যাকসেপ্ট করবে না বলে আমরা এর আগে আমরা মনে হয় ইউনিস গভর্নমেন্টের আমল একবার কাতারে তাকে যাওয়ার জন্য প্রসেস ইন্ডিয়া শুরু করেছিল, ফাইনালি তারা অ্যাকসেপ্ট করে নাই, অথবা উনিও মানে সিকিউর ফিল করে নাই। সো আপনাকে দেখতে হবে যে দিস ইজ নট এ উইন সিচুয়েশন ফর আওয়ামী লীগ এন্ড হাসিনা এট অল, দিস ইজ এ ভেরি ডেভাস্টেটিং সিচুয়েশন। শফিক ভাই, আরেকটা বিষয় নিয়ে আপনার একটা ছোট্ট মন্তব্য আছে। আজকে অর্থমন্ত্রী একটা মানে উনি মজা করেই বলছেন যে অর্থনীতির কি যন্ত্রণা এটা আমি মন্ত্রী ছাড়া আর কেউ বোঝে না। ফলে আমির খসরু মাহমুদ চৌধুরী দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে কাজ করেন, উনি অর্থমন্ত্রী, বাজেট দিলেন। ফলে এই অর্থনীতির যে যন্ত্রণা তার ফলাফল জ্বালানি এবং আরো নানান খাতে পড়ছে। আমার প্রশ্নটা হচ্ছে, অর্থনীতির যন্ত্রণা কি কেবল মন্ত্রীই বোঝেন? মানে আপনি, আমি, আমরা জনগণ আমরা বুঝি না? না, আমরা তো সবাই বুঝি, এটা এমন কিছু না। বাট আমার মনে হয় যে আপনি গতকাল ইনফ্লেশনের ফিগারটা খুব ভালো ছিল, এইটাই নেমে এসছে 8 মাসের মধ্যে সবচেয়ে কম। আর তারা যেভাবে ম্যানেজ করতে চাচ্ছেন, আমার মনে হয় যে ইটস ইন এ রাইট ট্র্যাক। কেন যেই লগুলো দরকার ছিল সব লগুলোই হচ্ছে। মানে ব্যাংক কোম্পানি ল নিয়ে যে আউটক্রাইটা হয়েছিল, পরে কিন্তু ওই ব্যাংকের লটাও করে হয়েছে। তো এখন যেটা হচ্ছে, যেই ভঙ্গুর অবস্থা, 17 বছরের আপনি লুটপাটের যে ভয়াবহ একটা চিত্র, সেই জায়গায় আমরা একটা জায়গায় নিয়ে গেছি, ওনারা আবার সেই থেকে শুরু করেছেন। তো এই ড্যামেজটা রিপেয়ার করতে কত বছর লাগবে? এটা আপনার সবচেয়ে বড় কথা কি, আপনার তো ব্যাংকগুলোই তো সক্ষম না। আপনি ব্যাংকগুলোতে আপনার 36% হচ্ছে আপনার নন পারফর্মিং লোন। তো আপনি ব্যাংকগুলোকে তো সবল করতে হবে, আপনি তো ব্যাংকগুলোই সবল করতে হয়। আমাদের সময় আমরা এসে প্রথমে দেখলাম যে আপনার এক্সপোর্ট করবেন, আপনার এলসি কেউ অ্যাকসেপ্ট করছে না। সাথে সাথে আহসান মনসুর সবার ব্যাংকগুলোর সাথে কথা বলে খুব দ্রুত $3.5 বিলিয়ন পে করার পরে আপনি এই জিনিসটা শুরু হলো। শফিক ভাই, একদম সময় নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মাহবুব কামাল, অনেক ধন্যবাদ শাহেদ আলম। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।
ধন্যবাদ।